গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল ভূমিষ্ঠ হবার আগেই সে রাজনৈতিক দল নিয়ে আলোচনা তুঙ্গে। আমি ছাত্রদের নবগঠিত রাজনৈতিক দলের কথা বলছি, যেটা আসলে ছাত্ররা ভাবছে যে এরকম একটা দল আসতে পারে 2-1 মাসের মধ্যে, কিন্তু এখন পর্যন্ত সেই রাজনৈতিক দল গঠিত হয়নি। কিন্তু এরই মধ্যে আমরা রাজনৈতিক দলের নানা অভিযোগ শুনছি, কিংস পার্টি হবে কিনা, সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল তৈরি হচ্ছে কিনা। এটা নিয়ে এক ধরনের সংশয় এবং ধোঁয়াশা কাজ করছে। আমি মনে করি যে এরা যারা বয়সে নবীন তরুণ, এদের অনেকে অনেক রকম কথা বলছে যে কেউ ঘুষ চাইলে ঘুষি মেরে দেবেন। হ্যাঁ, তো ঘুষি মেরে তো আর রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করা যায় না। এরকম এদের বয়স কম, এরা অনেক কিছু, এদের অবদানকে আমরা অনেক বড় আকারে দেখি, কিন্তু পরবর্তী সময় আমি অনেক আগে বলেছিলাম তাদের উচিত ছিল একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেশের ভালো মানুষকে ডাকা, যে আমরা একটা তৈরি করেছি প্ল্যাটফর্ম, এখন আপনারা আসেন, আপনারা নেতৃত্বের দায়িত্ব না নিয়ে আমার মনে হয় এরা নিজেরাই নেতৃত্বের স্বপ্নে বিভোর হয়ে আছে। সুতরাং এরা আমার ধারণা যে খুব একটা শক্তিশালী অবস্থানে যেতে পারবে। আর একটা জায়গায় আমাদের খুব গভীরভাবে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে ঘটনা, পতিত সরকার, তাদের যে বিভিন্ন অন্যায় অবিচার গুণখুম সহ যা অর্থ পাচার সহ যত ধরনের খারাপ কাজ হয়েছে, এটা কেউ অস্বীকার করবে না, অস্বীকার করার কোনো বুদ্ধিও নাই। কিন্তু কথা হচ্ছে যে এখন ফ্ল্যাটলি যদি কেউ সোজা সাপটা বলে দেয় যে আওয়ামী লীগের সামনে নির্বাচন করতে দিবে না, বিচার না হলে নির্বাচন হবে না, এই কথাগুলি মোটেই বাস্তবসম্মত নয়। বাংলাদেশের এখনও 30-35% মানুষ আওয়ামী লীগের সমর্থক। কিন্তু এত বড় একটা জনগোষ্ঠীকে বাইরে রেখে জাতীয় ঐক্য হবে কিভাবে? আপনি যারা অপরাধ করেছে, শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যত নেতা নেত্রী আছে, র্যাবের যত কর্মকর্তা আছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাদেরকে আপনি বিচার করেন, ফাঁসি দেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি ছাত্রলীগকে ব্যান করবেন কিভাবে, আওয়ামী লীগকে ব্যান করবেন কিভাবে? এটা নির্ভর করবে পরবর্তী যে দলটা আসবে, আওয়ামী লীগ কতদিন পরে ক্ষমতায় আসবে। দেখুন, যারা পৃথিবীর ইতিহাসে দেখা গিয়েছে, হাইতি থেকে শুরু করে অন্যান্য অনেক জায়গায়, ইভেন ফিলিপাইনে এখন যে আপনার মনে আছে ইমেলদা মার্কোসের কথা, সে কীভাবে অপমানিত হয়ে ক্ষমতা ছাড়লো। এখন কিন্তু মার্কোসের ছেলে এখন কিন্তু ফিলিপাইনের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। যাই হোক, এখন কথা হচ্ছে যে তাদের যে ফিরে আসার প্রক্রিয়া, এটার জন্য কিন্তু বড় একটা জিনিস হলো অর্থ। সো আওয়ামী লীগের তো অনেক অর্থ আছে, 150 থেকে 180 বিলিয়ন ডলার তারা পাচার করেছে এই সময়টাতে। সুতরাং এখানে বড় ধরনের লবিস্ট গ্রুপকে, স্টিক গ্লোবাল ডিপ্লোমেসি সুইজারল্যান্ড ভিত্তিক একটা গ্রুপকে করেছে, নিয়োগ দিয়েছে। তা আওয়ামী লীগকে প্রত্যাবর্তন এবং পুনর্বাসন করার ক্ষেত্রে আমাদের প্রতিবেশী দেশেরও যথেষ্ট আগ্রহ আছে। সুতরাং পরবর্তীতে যে দলটা আসবে, আওয়ামী লীগ কত তাড়াতাড়ি ফিরবে নির্ভর করবে তাদের আচরণ এবং তাদের কর্মকাণ্ডের উপরে। তা এখন যদি রাজনৈতিক দলগুলি যে আপনার সামনে ক্ষমতা আসবে, তাদের মধ্যে কি গণতান্ত্রিক প্র্যাকটিস হয়েছে? অতীতে আমরা তো এই একটা দল পতিত হলো ফাইন, কিন্তু যে দলটা ক্ষমতা আসবেন বা জামাত ইসলামের কথা যদি বলি, তাদের তো আমরা অতীতটা জানি, এগুলি কিন্তু খুব সুখকর কিছু চিত্র দেয় না। সুতরাং সর্বসাকুল্যে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলি নিজের সংস্কার করা, নেতৃত্বের সরকার। আমাদের দেশের সমস্যা কি বলে, সবার উপরে হচ্ছে দেশ, তারপরে হলো দল, তার সবার নিচে হলো নেতা, কিন্তু ঘটনা হচ্ছে উল্টা। আমাদের এখানে সবার উপরে নেতা, তার নিচে হলো দল, এবং সবার পায়ের নিচে হলো দেশ। সুতরাং এই হলো অবস্থা। আর আমাদের মাছের সাথে আমাদের রাজনীতিক ইয়ার একটা বড় মিল আছে। যেমন মাছ কিন্তু অল্প সময়ের মধ্যে ভুলে যায়, একবার বড়শিতে ঠোকর দেওয়ার পরে ওই যখন আঘাত পায়, আবার কিছুক্ষণ পরে আবার ওই মাছ খেতে আসে। আবার দ্বিতীয় বিষয় হলো যে আমাদের মাছের পচন শুরু হয় কিন্তু মাথা থেকে। তা আমাদের দেশের রাজনৈতিক দলগুলির পচন শীর্ষ নেতৃত্ব থেকে। আপনি দেখেন, যে যত বড় ক্ষমতাবান নেতা, তার তত অর্থ পাচার, তার বেশি কেলেঙ্কারি বেশি, তার অনিয়ম বেশি, সে গুণখুমের হত্যা। সুতরাং এইটাই হলো আমাদের সমস্যা। আপনি বলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলির আপনি এরকম কার উপরে আস্থা রেখে এই জিনিসটা ছেড়ে দেবেন যে তারা আসলে আমরা নিশ্চিন্তে থাকবো?